ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ফাংশনের সময় কি হবে, ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যখন এনএডিএইচ আসবে, এনএডিএইচ কি করবে, এনএডিএইচ তার হাইড্রোজেনগুলোকে দিয়ে দিবে প্রথম যে কমপ্লেক্স 1 আছে সেই কমপ্লেক্স 1 কে। এনএডিএইচ তার হাইড্রোজেনকে দিয়ে দিবে কমপ্লেক্স 1 কে। মার্কারটা দেখি আমাদের ব্লু কালারের মার্কারটা দেখি। তো NADH প্লাস H প্লাস তার ইলেকট্রনগুলো দিয়ে দিবে কমপ্লেক্স 1 এর FMN ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইডস। সেই NADH প্লাস H প্লাস থেকে তৈরি হবে NAD প্লাস। হাইড্রোজেন দুটো চলে যাবে যখন ইলেকট্রনগুলো এগুলো দিয়ে দিবে, এদিকে দিয়ে দিবে কিনা, NADH প্লাস H প্লাস ইলেকট্রনগুলো দিয়ে দিল FMN কে কমপ্লেক্স 1 এর, তখন এই দুটো হাইড্রোজেন এই দিক দিয়ে চলে যাবে আমাদের ইন্টারমেমব্রেন স্পেসে মাইটোকন্ড্রিয়া। আবার এই যে দুটো ইলেকট্রন যখন ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইডস FMN এর কাছে আসলো, সেখান থেকে যাবে ফেরাস সালফারের কাছে, ফেরাস সালফার থেকে ইলেকট্রনগুলো চলে যাবে ইউবি কুইনোনের কাছে। যখন এই ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এই ইলেকট্রনের ফ্লো হওয়ার জন্য শক্তি তৈরি হবে, আর সেই এনার্জি বা শক্তির সাহায্যে আরো দুটো হাইড্রোজেন আয়ন স্ট্রোমা থেকে চলে যাবে ইন্টারমেমব্রেন স্পেসে। তার মানে যখন NADH প্লাস H প্লাস NAD প্লাসে পরিণত হবে আর ইলেকট্রনগুলো এই রাস্তা দিয়ে যাবে, তখন স্ট্রোমার দুটো হাইড্রোজেন আর NADH প্লাস H প্লাসের দুটো হাইড্রোজেন মিলে টোটাল 4টা হাইড্রোজেন এই ইন্টারমেমব্রেন স্পেসে এসে অ্যাকুমুলেট হবে। এরপরে এই যে এপিএস থেকে ইলেকট্রনগুলো চলে গেল ইউবি কুইননের কাছে। ইউবি কুইনন শুধুমাত্র ইলেকট্রন অ্যাকসেপ্টর নয়, এটা হাইড্রোজেন অ্যাকসেপ্টরও আছে, হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে। তো ইউবি কুইনন কি করবে, ইলেকট্রন আর হাইড্রোজেনকে নিয়ে, ইলেকট্রন আর হাইড্রোজেন আয়নগুলোকে নিয়ে হাইড্রোজেনে পরিণত করবে, আর ইউবি কুইনন দুটো হাইড্রোজেন আয়ন এদিক থেকে নেবে আর দুটো ইলেকট্রন নিয়ে, এই যে দুটো হাইড্রোজেন দুটো ইলেকট্রন নিয়ে নিউট্রাল হাইড্রোজেন তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন নিয়ে ইউবি কুইনলে রূপান্তরিত হবে, UqH2 ইউবি কুইনল, ইউবি কুইনল, আর UQ থেকে ইউবি কুইনল। ইউবি কুইনল এবার কি করবে, আবার হাইড্রোজেন আর ইলেকট্রনগুলো পাস করে দেবে পরবর্তী কমপ্লেক্সে। ইউবি কুইনল থেকে হাইড্রোজেনগুলো যাবে, ইউবি কুইনল থেকে হাইড্রোজেনগুলো যাবে এই দিক দিয়ে ইন্টারমেমব্রেন স্পেসে, আর ইলেকট্রনগুলো চলে যাবে সাইটোক্রোম বি এর কাছে, কমপ্লেক্স 3 এর সাইটোক্রোম বি এর কাছে। তো ইলেকট্রন চলে গেল সাইটোক্রোম বি এর কাছে, আর হাইড্রোজেনগুলো দুটো হাইড্রোজেন নিয়েছিল কিনা, দুটো হাইড্রোজেন ইউবি কুইনল এদিক দিয়ে চলে গেল কমপ্লেক্স 4 দিয়ে তোমার ইন্টারমেমব্রেন স্পেসে। এবার যখন ইলেকট্রন যাচ্ছে সাইটোক্রোম বি এর কাছে, সাইটোক্রোম বি এর কাছ থেকে ইলেকট্রন যাবে ফেরাস সালফারের কাছে, ফেরাস সালফার থেকে ইলেকট্রন যাবে সাইটোক্রোম C1 এর কাছে, সাইটোক্রোম C1 থেকে ইলেকট্রন চলে যাবে সাইটোক্রোম C অক্সিডেজের কাছে। তো এই যে যখন ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, আরো দুটো হাইড্রোজেন আয়ন স্ট্রোমা থেকে, আরো দুটো হাইড্রোজেন আয়ন এই স্ট্রোমা থেকে ইন্টারমেমব্রেন স্পেসে চলে আসবে। তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেন আসছে, আর এই ইউবি কুইনলের দুটো হাইড্রোজেন, সব মিলিয়ে 4টা হাইড্রোজেন আসবে যখন কমপ্লেক্স 3 পাস করবে ইলেকট্রনগুলো। কমপ্লেক্স 3 পাস করছে ইলেকট্রনগুলো, তার ফলস্বরূপ 4টা টোটাল হাইড্রোজেন আয়ন চলে আসবে ইন্টারমেমব্রেন স্পেসে। এবার এই সাইটোক্রোম C এটা মুভেবল, ঠিক আছে, এটা লোকেশন কোথায়, আউটার সাইড অফ ইনার মেমব্রেনের বাইরের সাইডে আছে, আউটার সাইড অফ ইনার মেমব্রেনের বাইরের সাইডে আছে সাইটোক্রোম C। এটা ক্যারিয়ার, ইলেকট্রন বহনটা করে দিয়ে দিবে কপার A কে, কপার A থেকে সাইটোক্রোম A তে চলে যাবে ইলেকট্রনগুলো, সাইটোক্রোম A থেকে যাবে সাইটোক্রোম A3 এর কাছে, সাইটোক্রোম A3 কাছ থেকে ইলেকট্রন চলে যাবে কপার B এর কাছে, কপার B ইলেকট্রনগুলো দিয়ে দিবে অক্সিজেনকে, অক্সিজেন ইলেকট্রন নিবে, ঠিক আছে, অক্সিজেন ইলেকট্রন নিবে দুটো হাইড্রোজেন আয়ন নিবে,
হাফ অক্সিজেন অ্যাটম দুটো ইলেকট্রন আর দুটো হাইড্রোজেন নিলে, দুটো ইলেকট্রন আর দুটো হাইড্রোজেন নিলে কি হবে, দুটো ইলেকট্রন আর দুটো হাইড্রোজেন নিলে 2H হবে, মানে H2। ঠিক আছে, এটাকে এইভাবে লিখছি। এই যে হাইড্রোজেন নিয়ে নিল, দুটো হাইড্রোজেন আয়ন নিয়ে নিল, আর হাফ মানে কি, O2 মানে এই দুই দিয়ে কেটে গেল, একটা অক্সিজেন মলিকিউল অ্যাটম, আর একটা অক্সিজেন অ্যাটমের সঙ্গে এই সবগুলো যুক্ত হয়ে গেল, অক্সিজেন অ্যাকসেপ্টর সবগুলো নিয়ে ওয়াটার মলিকিউলে কনভার্ট করবে। এটাই হচ্ছে ইটিএস। ইটিএসটা অ্যাকচুয়ালি অ্যারোবিক রেসপিরেশন, মানে এখানেই অক্সিজেন দরকার হচ্ছে, তো এটাকেই বলবো আমরা অ্যারোবিক রেসপিরেশন। এই পার্টটা মেইনলি অ্যারোবিক রেসপিরেশন, পুরো প্রসেসটা অ্যারোবিক রেসপিরেশন বলা অতটাও সামঞ্জস্যপূর্ণ দেখাচ্ছে না। এই দুটো ইলেকট্রন কোথা থেকে আসলো, যখন NADH+, ঠিক আছে, NADH+H+, এটাকে ভাঙলাম, NADH+H+H+ এ রূপান্তরিত হলো, মানে এটাকে জাস্ট ভাঙলাম, এটা তো এদিকে আছে, এটাকে ভাঙলাম, ঠিক আছে, তো H+। এবার কি হলো, NAD+ থেকে ইলেকট্রন বেরিয়ে, NAD থেকে ইলেকট্রন বেরিয়ে NAD+ হয়ে গেল একটা ইলেকট্রন, আর এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এটা হয়ে গেল H+ আর একটা ইলেকট্রন। এদিকে দেখো NAD+, দুটো হাইড্রোজেন আয়ন আর দুটো ইলেকট্রন, এইভাবেই ইলেকট্রনগুলো সরবরাহ হবে। মানে ওখানে যে তুমি ক্যালকুলেশন করো যে আমি তো দেখলাম NADH+H+ থেকে NAD+ তৈরি হচ্ছে, আর দুটো ইলেকট্রন কিভাবে আসছে, দুটো হাইড্রোজেন আয়ন কিভাবে আসছে, তো এভাবে আসছে, ঠিক আছে, এভাবে আসছে। আর এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমার যে একটা গ্লুকোজ মলিকিউল যখন অক্সিডেশন শুরু হবে অ্যারোবিক রেসপিরেশনে, একটা গ্লুকোজ মলিকিউল একবার গ্লাইকোলাইসিস সম্পন্ন করার পর কি করবে, দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে, দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। একটা গ্লুকোজ মলিকিউল গ্লাইকোলাইসিস সম্পন্ন করবে একবার, দিয়ে দুটো পাইরুভিক অ্যাসিডে ভেঙে যাবে। একটা পাইরুভিক অ্যাসিডের জন্য একবার লিক রিঅ্যাকশন হবে, আর একটা পাইরুভিক অ্যাসিডের জন্য আরেকবার লিক রিঅ্যাকশন হবে, ঠিক আছে। তার মানে একটা গ্লুকোজের জন্য দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তো একটা গ্লুকোজের জন্য দুটো লিক রিঅ্যাকশন সম্পন্ন হবে। এবার লিক রিঅ্যাকশনের প্রোডাক্ট কি আছে, অ্যাসিটাইল কোয়ে। লিক রিঅ্যাকশনের প্রোডাক্ট কি আছে, অ্যাসিটাইল কোয়ে। একটা লিক রিঅ্যাকশনের প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ের জন্য একবার ক্রেবস সাইকেল সম্পন্ন হবে, আর একটা লিক রিঅ্যাকশনে অ্যাসিটাইল কোয়ের জন্য আরেকবার লিক ক্রেবস সাইকেল সম্পন্ন হবে। তার মানে কি, গ্লুকোজ থেকে আমরা ফাইনালি যখন প্রসেস চালিয়ে অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি দুটা, তো একটা গ্লুকোজ মলিকিউলের জন্য ক্রেবস সাইকেলটা দুবার সম্পন্ন হবে। ক্রেবস সাইকেলটা দুবার সম্পন্ন হবে। আর ক্রেবস সাইকেলে কি হচ্ছিল, গ্লাইকোলাইসিস প্রসেসটা কি আছে, গ্লুকোজ থেকে এখানে এটিপি ইউজ করা হবে, এটিপি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখানে এনজাইম হবে হেক্সোকাইনেজ, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখানে আরেকটা এটিপি ইউজ হবে, হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা স্প্লিটিং হবে, ঠিক আছে। একটা তৈরি হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা তৈরি হবে PgALD, ঠিক আছে। এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন, গ্লুকোজটা 6 কার্বন। তো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে তৈরি হবে PgALD, আর PgALD থেকে তৈরি হবে 1,3-BPGA, 1,3-BPGA থেকে তৈরি হবে 3PGA, 3PGA থেকে তৈরি হবে 2PGA, 2PGA থেকে তৈরি হবে
জায়গায় তো হচ্ছে না। 2PGA থেকে তৈরি হবে PEP ফসফোইনল পাইরুভেট, আর ফসফোইনল পাইরুভেট থেকে তৈরি হবে পাইরুভেট। তাহলে কি হলো, ব্যাস প্রসেসটা এবার গ্লুকোজ এটিপি নিয়ে তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট আরেকটা এটিপি নিয়ে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট মানে 6 নম্বরের ফসফেট ছিল ফ্রুক্টোজে, আর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট মানে ফ্রুক্টোজের 1 নম্বরের ফসফেট রয়েছে, 6 নম্বরের ফসফেট রয়েছে। তো 1,6 বিসফসফেট ভেঙে যাবে, ভেঙে গিয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট তৈরি করবে, ফসফোগ্লিসারাইড তৈরি করবে। ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট থেকে ফসফোগ্লিসারাইড তৈরি হলো, ফসফোগ্লিসারাইড থেকে 1,3 বিপিজিএ তৈরি হলো, 1,3 বিপিজিএ থেকে 3PGA তৈরি হলো, 3PGA থেকে 2PGA তৈরি হবে, 2PGA থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হবে, ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হবে। আর এদিকে PGLD থেকে এই সেম রিঅ্যাকশনগুলোই তো হবে। PGLD থেকে 1,3 বিপিজিএ, 1,3 বিপিজিএ, আর কি হবে 3PGA, 3PGA থেকে 2PGA, 2PGA থেকে PEP ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট, ঠিক আছে, ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট। এবার কাউন্টিং যদি করি আমি রিঅ্যাকশনের, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আমাদের সেকেন্ড স্টেপ, এটা আমাদের থার্ড স্টেপ, আর ফোর্থ স্টেপ হচ্ছে স্প্লিটিং ভেঙে যাওয়া, এটা হচ্ছে ফিফথ স্টেপ, এটা হচ্ছে আমাদের সিক্সথ স্টেপ, এটা হচ্ছে সেভেন্থ স্টেপ, এটা 8 নম্বর স্টেপ। স্টেপ কেন কমে দেবো, 1 2 3 4 5 6 7 ও আছে, 3PGA থেকে 2PGA, এটা হচ্ছে 8 নাম্বার স্টেপ, আর 2PGA থেকে PEP 9 নাম্বার স্টেপ, PEP থেকে পাইরুভেট 10 নাম্বার স্টেপ হয়ে গেল। এবার এখানে যখন PGLD থেকে 1,3 বিপিজিএ তৈরি হবে, PGLD থেকে 1,3 বিপিজিএ তৈরি হবে, তখন এখানে NADH প্লাস তৈরি হবে, আর এখানে 1,3 বিপিজিএ থেকে 3PGA তৈরি হবে, তখন একটা ATP তৈরি হবে, 7 নম্বর স্টেপে একটা ATP তৈরি হবে, আর এখানে PEP থেকে যখন পাইরুভেট তৈরি হবে, এখানে একটা ATP তৈরি হবে 10 নম্বর স্টেপে। তাহলে ATP ইউজ ATP স্টেপ কত, 1 নাম্বার আর 3 নাম্বার। সিনথেসাইজ হবে ATP কত নাম্বার স্টেপ, সিনথেসাইজ ATP 7 নাম্বার, আর 10 নম্বরে সিনথেসাইজ হবে। এখানেও NADH প্লাস H প্লাস তৈরি হলো, এখানে ATP তৈরি হবে, এখানে আমাদের ATP তৈরি হবে। ব্যাস, এটা হয়ে গেল আমাদের গ্লাইকোলাইসিস। কোথায় ঘটবে, সাইটোপ্লাজমে। কি ঘটবে, পার্শিয়াল অক্সিডেশন অফ গ্লুকোজ, পার্শিয়াল অক্সিডেশন অফ গ্লুকোজ partial oxidation of glucose। এরপরে রয়েছে ক্রেবস সাইকেল, ওটা হলো তারপরে একটা এগুলো একটা, হ্যাঁ অ্যাঙ্গেল গুলোকে ভাগ করতে হবে, মনে আছে? হ্যাঁ এরপরে হচ্ছে ক্রেবস সাইকেল, ক্রেবস চক্রে কি হবে, ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনের মলিকিউল, এটা কনভার্ট হবে সিট্রেটে, সাইট্রিক অ্যাসিড। কিভাবে, এখানে একটা ওয়াটার মলিকিউল এন্ট্রি করবে, আর আসবে
অ্যাসিটাইল কোএনজাইম এ, এখান থেকে কোএনজাইমটা বেরিয়ে গেল, বাকি জিনিসগুলো যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, যুক্ত হয়ে তৈরি করবে সিট্রেট, সিট্রেট থেকে তৈরি হবে সিস অ্যাকোনাইটেট, সিস অ্যাকোনাইটেট থেকে তৈরি হবে, সিস অ্যাকোনাইটেট থেকে তৈরি হবে আইসোসিট্রেট, আইসোসিট্রেট, আইসোসিট্রেট থেকে তৈরি হবে আলফা আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট থেকে তৈরি হবে সাকসিনাইল কোএ, সাকসিনাইল কোএ থেকে তৈরি হবে সাকসিনেট, সাকসিনেট থেকে তৈরি হবে সাকসিনেট থেকে তৈরি হবে ফিউমারেট, ফিউমারেট থেকে কি আসবে, ফিউমারেট থেকে আসবে মেলেট, মেলেট থেকে আসবে অক্সালেট, হয়ে গেল। এবার এই যে এখানে অ্যাসিটাইল কোএ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড এই তিনটাকে আর ওয়াটার মলিকিউলসকে কি করবে, কনডেনসেশন করবে, কনডেনসেশন কে করবে, উৎসেচকের নাম হচ্ছে সিট্রেট, সিট্রেট সিনথেজ, সিনথেজ, সিট্রেট সিনথেজ, সিট্রেট সিনথেজ, ঠিক আছে। সিট্রেট সিনথেজ তৈরি করবে সিট্রিক অ্যাসিড, এটা 4 কার্বন, অ্যাসিটাইল কোয়ের মধ্যে থাকে 2 কার্বন, আচ্ছা, আর সিট্রেটের মধ্যে থাকে টোটাল 6 কার্বন, 4 আর 2 মিলে এই 4 কার্বন আর 2 কার্বন 6 কার্বন, এখান থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে যাবে, তো সিট্রেট থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে গেলে হয়ে যাবে সিস অ্যাকোনাইট, আবার এখানে ওয়াটার মলিকিউল এন্ট্রি করবে, তো তৈরি হবে আইসোসিট্রেট, আইসোসিট্রেট থেকে বেরিয়ে যাবে CO2 ডিকার্বক্সিলেশন, NADH প্লাস H প্লাস তৈরি হবে, NADH প্লাস কেমন করে, NAD প্লাস এখানে প্রবেশ করবে, হাইড্রোজেন নিয়ে NADH প্লাস H প্লাসে রূপান্তরিত হবে, এরকম ভাবে এখানেও CO2 বের হলো, আবার কি করবে, এখানে দেখাচ্ছে এখানে NAD প্লাস প্রবেশ করলো, NADH প্লাস H প্লাস, সেম মানে এখানে হবে, এখানে লিখিনি, এখানে লিখিয়ে দিলাম NAD প্লাস প্রবেশ করছে, NADH প্লাস H প্লাস তৈরি করছে, সাকসিনাল কোয়ে থেকে তৈরি হবে সাকসিনেট, যখন তৈরি হবে তখন GDP থেকে GTP তৈরি হবে, ঠিক আছে, GDP থেকে GTP তৈরি হবে, এই GTP ভেঙে গিয়ে আবার GDP তে পরিণত হবে, যখন GTP ভেঙে GTP পরিণত হবে তখন এখানে ফসফেট রিলিজ হবে, ইনঅর্গানিক ফসফেট, এই ফসফেটকে নিয়ে আবার ADP, ঠিক আছে, ADP নিয়ে তৈরি করবে ATP, ঠিক আছে, মনে রাখবে যখন সাকসিনাল কোয়েন থেকে সাকসিনেট তৈরি হচ্ছে তখন GDP থেকে GTP তৈরি হচ্ছে, যখন এটা হচ্ছে তখন এটা হচ্ছে, ঠিক আছে, এই রিঅ্যাকশন হচ্ছে, তো এই রিঅ্যাকশন হচ্ছে, সাকসিনাল কোয়েন থেকে সাকসিনেট হলো, তো GDP থেকে GTP তৈরি হবে, ঠিক আছে, কিছুক্ষণ পর এই GTP থেকে আবার GDP তৈরি হবে, গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে গুয়ানোসিন ডাইফসফেট হবে, গুয়ানোসিন ট্রাইফসফেট 3টা ফসফেট, ডাইফসফেট 2টা ফসফেট, একটা ফসফেট বেরিয়ে গেল, এই ফসফেটটাকে ADP নিয়ে নেবে, নিয়ে আবার তখন ATP তৈরি করবে, ঠিক আছে, এটা কখন হবে, এই কাজটা হয়ে যাওয়ার পরে এটা হবে। আর একটা কথা, যখন GDP থেকে GTP তৈরি হবে তখনই ADP থেকে ATP তৈরি হবে, মানে এদিকে GDP থেকে GDP থেকে GTP তৈরি হয়ে গেল, এখানে ADP আছে, ATP তৈরি হলো, কাপড় একসঙ্গে, GDP থেকে GDP তৈরি হচ্ছে, ADP থেকে ATP তৈরি হচ্ছে, একসঙ্গে হয়ে গেল,
এরকম। আচ্ছা, সাকসিনেট থেকে তৈরি হবে ফিউমারেট। যখন সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হবে, এখানে তৈরি হবে আমাদের FADH2, FADH2। সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হলো, ফিউমারেট থেকে তৈরি হবে ম্যালেট, ফিউমারেট থেকে তৈরি হবে ম্যালেট। এখানে আবার কি হবে, এখানে ওয়াটার মলিকিউলসের এন্ট্রি হবে, ওয়াটার মলিকিউলসের এন্ট্রি হবে। আর ম্যালেট থেকে তৈরি হবে অক্সালেট, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এখানে আবার তৈরি হবে NADH+, H+, NADH+, H+। ব্যাস হয়ে গেল।